হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব ডিএ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্য সরকারকে গতকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, যেই 16ই মে নির্দেশ দেওয়া হয়েছিল যে 6 সপ্তাহর মধ্যে 25% বকেয়া ডিএ সম্পন্ন করতে হবে। এটা আপনারা প্রত্যেকে জানেন এবং আমরা দেখলাম গতকাল চলে গেছে, কিন্তু সেই কার্যক্রম হয়নি এবং তার পাশাপাশি রাজ্য সরকার কি করলেন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা আমাকে অনেক দিন থেকেই বলছিলেন যে ম্যাডাম ডিএ নিয়ে কিছু বলুন, ডিএ এর এই জল ঠিক কোন দিকে গড়াতে পারে, সেই নিয়েই আজকে আলোচনা করব আমি। তাহলে দেখা যাক প্রথম বিষয়টি কি। দেখুন, সুপ্রিম কোর্ট 26শে মে যে নির্দেশ দিয়েছিল রাজ্যকে 2009 থেকে 2019 পর্যন্ত যে পঞ্চম পে কমিশনের বা বেতন কমিশনের অধীন কর্মীদের, মানে সরকারি কর্মীদের 25% বকেয়া দিয়ে মেটাতে হবে 6 সপ্তাহের মধ্যে। এটা আমরা জানি প্রত্যেকে, এবং সেই 6 সপ্তাহ গতকাল পূর্ণ হয়েছে। এই 6 সপ্তাহ যখন শেষ হচ্ছে সেই মুহূর্তেই রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো। এটার এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কি কি বলেছেন, কি কি কজ দেখিয়েছেন যে তারা কেন করছেন, কি আছে এখানে, সেই বিষয়টিও আমি আলোচনা করব। দেখুন, তাহলে সেই নোটিশ অনুযায়ী যেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে, সেখানে কি বলা হয়েছে, রাজ্য সরকার আরো 6 মাস সময় চেয়ে নিয়েছে। অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে রাজ্য সরকার আরো 6 মাস সময় সুপ্রিম কোর্টের কাছ থেকে চেয়েছে। কারণ হিসেবে কি দেখিয়েছে সেটা দেখুন, যাতে তারা নিজেদের এই যে নীতিমালা বা নিয়ম, নিজেদের নীতিমালা বা নিয়ম মানে যে নর্মস যাতে করে তারা তৈরি করতে পারে, সেই জন্য সময় নিয়েছে নীতিমালা নিয়মের বা তৈরি করার জন্য। যা অনুযায়ী কর্মীদের ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এই যে 6 মাস সময় নেওয়া হয়েছে, এটা কিন্তু ডিএ দেওয়ার নিয়ে নয়, ডিএর নিয়ম মানে বকেয়া ডিএর নিয়ম কিভাবে কি হবে সেটার জন্য সময় নেওয়া হয়েছে। ওকে, বিষয়টা ক্লিয়ার। এই নিয়ম তৈরি করতে হবে রোপা 2009। রোপা 2009 অনুযায়ী, মানে রোপা 2009 আপনারা জানেন যে এই পে কমিশনের রোপা 2009। রোপা হলো কি, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, যেটা 2009 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বেতন কাঠামো অনুযায়ী যে নর্মস নির্ধারিত হয়। ওকে, নেক্সট আসি। দেখুন, এই যে বললাম আমি, এই সময় কিন্তু রাজ্য সরকার নিয়েছে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নয়, নীতি নির্ধারণ করার জন্য। ওকে, তারপর দেখুন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এসএটি। এই এসএটির বিষয়ে তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা এতদিন পর্যন্ত সরকারি চাকরি করছেন, সরকারি চাকরিতে কর্মরত আছেন, তারা প্রত্যেকেই জানেন এই স্যাটের বিষয় নিয়েই যেরকম 2017 থেকে 2018, 18 থেকে 19, 20 এইভাবে এগোতে 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 তারপরে এখন হাইকোর্ট ছেড়ে, তারপরে এই স্যাটের যে দরবার ছেড়ে হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে আবার সেটা সুপ্রিম কোর্টের কাছে গেছে, মানে রাজ্য সরকার সেটাকে নিয়ে গেছেন। এই ভিত্তিতেই বিষয়টা চলছে। ওকে, ডিএ মামলা, এই বকেয়া ডিএ বিষয়টাই। এবার কি, তাহলে এই স্যাটের মূলত কাজ কি আমি একদম ছোট্ট কথায় বলে দিই, যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যাদের এই বিষয়ে যারা সম্পূর্ণ অবগত নয় তাদের ক্ষেত্রে বলে দিই যে এই স্যাট মানে এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এটা কি করে, ধরুন যারা হচ্ছে চাকরি সংক্রান্ত কোনো সমস্যা, তারপরে ট্রান্সফার কোনো সমস্যা, বেতন নিয়ে কোনো সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু এই স্যাটের মধ্যেই তারা দেখাশোনা করে। সরকারি চাকরিজীবীদের যে সমস্যাগুলো হয় তাদের আন্ডারে তারা এখান থেকে রায় দেয় এবং হাইকোর্টের থেকে অনেকটা তাড়াতাড়ি এই কার্যক্রমটা এই বোর্ডে হয়। ওকে, হলো তাহলে তাহলে সেখানে কি বলা হচ্ছে, সরকার যখন ঠিক করবে কর্মীদের কত ডিএ দেওয়া হবে, এটা কিন্তু স্যাট বলছে, হ্যাঁ, তখন সেটা মন গড়া বা ইচ্ছা মতো করা যাবে না, বিবেচনা করতে হবে কি 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 বিবেচনা করতে হবে, মুদ্রাস্ফীতি যেমন যেরকম বাজারের মূল্যবৃদ্ধি কিভাবে হচ্ছে, এবং তার পাশাপাশি যেরকম বাজারের মূল্যবৃদ্ধি অনুযায়ী আমরা জানি AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ওকে,
এই ইন্ডেক্সটা হচ্ছে একটা সূচক, যেরকম ভাবে ধরুন এই যে 1982 যে সালে যেটা দেখা হয়েছিল সেই অনুপাতে সেই মূল্য ধরে 100 ভিত্তি করে এটাকে হিসাব করা হয়, ঠিক আছে। তাহলে কি আমি যদি ধরে নিই যে 1982 সালে চালের দাম ছিল 10 টাকা যদি ধরি আমি, তাহলে সেই ভিত্তি অনুযায়ী 100 টাকাকে রাখা হয়েছে, মানে 100 একটা সূচক হিসেবে থাকছে। তাহলে এখন নিশ্চয়ই এই 2025-এ এসে চালের দাম 50 টাকা হয়েছে, তাহলে অবশ্যই AICPI নাম্বারটাও বাড়বে। তাহলে এর ভিত্তিতে বোঝা যায় যে বছরে ঠিক কিরকম হারে মূল্যবৃদ্ধি হচ্ছে। ওকে, বিষয়টা ক্লিয়ার। তাহলে সেই চুক্তি অনুযায়ী কিন্তু ডি এর যে বকেয়া ডি এর নির্ধারণ যে বেতন সেটাও কিন্তু বাড়ানো হবে। ওকে, এবার আসি ডিএ মামলার সাথে যুক্ত সংগঠনগুলোর মধ্যে অন্যতম, এটাও আপনারা জানেন যে অনেকগুলি সংগঠন এখানে যুক্ত আছে। এই কারণেই এই সংগঠনগুলোই যখন তাদের মনোপুত রায় আসে না, রাজ্য সরকার যখন কিছু বলেন, এনারাই কিন্তু আবার তার বিরুদ্ধে কথা বলেন বা তার বিরুদ্ধে অন্য যে কন্টেম্পট নোটিশ হোক বা অন্য রকম ভাবে কোনো নোটিশ জারি করে। ওকে, তাহলে ইউনিটি ফোরামের আইনজীবী মিস্টার প্রবীর চ্যাটার্জির প্যাডে আজকে যেটা আমরা দেখছিলাম, মানে গতকালই হয়েছে এই বিষয়টা, যেহেতু লাস্ট ডেট ছিল 27শে জুন, সুতরাং যখনই এই ডেট অমান্য হয়েছে তখনই কন্টেম্পট নোটিশ পাঠানো হয়েছে কোথায়, কাদেরকে? চিফ, যেরকম দেখুন এখানে আমি বলেছি চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ সেক্রেটারি ওকে মনোজ পান্থ, এবং শ্রী প্রভাত কুমার মিশ্র অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট। ওকে, এই দুজনের কাছে কন্টেম্পট নোটিশ গেছে, এটা আপনারা জানেন, এবং ফিরদৌস আমিন অলরেডি এটা আজকে বলেওছেন, এটাও প্রত্যেকে জানেন আপনারা। তো যাই হোক, তো এই হলো বিষয় যে এই কন্টেম্পট নোটিশ পাঠানো হয়েছে কারণ কি, সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমার মধ্যে বকেয়া ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা সে সময় থেকে দেওয়া হয়নি বা দেওয়া হয়নি এখনো, সেই কারণেই এই কন্টেম্পট নোটিশ পাঠানো হলো। ঠিক আছে, নেক্সট আসি। এই যে নোটিশে কি কি বলা হলো, তাহলে এই কন্টেম্পট নোটিশে ঠিক কি কি বলা হয়েছে দেখুন। আগামী 4 আগস্ট আবার ডিএ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে, এটাও আপনারা প্রত্যেকে জানেন। 16ই মে যে অর্ডার পাশ করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, এই সংগঠন সেই অর্ডার কি করেছিল, তাদের এই অর্ডার কপি 20শে মে চিফ সেক্রেটারি অ্যান্ড অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছিল উইথ ফটোকপি, মানে ফটোকপিও তাদের কাছে আছে। ঠিক আছে, এই সংগঠনের মানে এই ইউনিটি ফোরামের যে সংগঠনের কথা বলছি। তারপর বলা হয়েছে আপনাদের কাছে সমস্ত অর্ডার কপি থাকা সত্ত্বেও আপনারা কোনো পদক্ষেপ নেননি, এটা বলা হচ্ছে অবশ্যই চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে ফিনান্স ডিপার্টমেন্টের। ওকে, আপনারা ইচ্ছাকৃতভাবে 16ই মে যে অর্ডারকে অবজ্ঞা করেছেন এবং আপনারা অসম্মান করেছেন বিচারপতিদের তথা সুপ্রিম কোর্টকেও, এটা ওই কন্টেম্পট নোটিশেই বলা হয়েছে। ঠিক আছে, আমি পরপর একদম আপনাদেরকে সব বিষয়টাকে সামারাইজ করে বলছি। যেহেতু সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা অতিবাহিত হয়ে গেছে, তাই দ্রুত এ কাজ করার অনুরোধ করা হয়েছে। শেষে বলা হয়েছে এই চিঠি পাবার 3 দিনের মধ্যে যেন সুপ্রিম কোর্টের 16ই মের অর্ডারকে মান্যতা দেওয়া হয়। এটা কন্টেম্পট নোটিশের কথা আমি আপনাদেরকে বললাম, বিষয়টা বোঝা গেল? তাহলে কি একদম সহজ কথায় দুটো বাক্যে বলে দিই, 16ই মে যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 25% মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে তার সরকারি কর্মীদের, এবং পঞ্চম পে কমিশন 2009 থেকে 2019 এর মধ্যে, মানে এই 10 বছর অন্তর অন্তরই এই পে কমিশন হয়। এবং সেখানে কি বলা হচ্ছে যে এই যে পে কমিশনের যে অর্ডার সুপ্রিম কোর্ট থেকে এসেছিল সেই অর্ডার 27শে জুন পর্যন্ত ছিল, কিন্তু সেটা রাজ্য সরকার পালন করেনি। সেই জন্যই আবার রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো এবং এই যে ডেট অতিক্রান্ত হয়ে গেছে বলে চিফ সেক্রেটারির কাছে কন্টেম্পট নোটিশ পাঠানো হয়েছে। এই হচ্ছে মূল বিষয়, একদম সহজ বিষয়টা এটাই। ঠিক আছে, তাহলে আর একটা বিষয় বলি, যেরকম সুপ্রিম কোর্ট প্রথমে কত শতাংশ দিয়ে দেবার কথা বলেছিল, সেটা হচ্ছে 50%। তখন আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি
তিনি বলছেন যে এটার তিনি তীব্র বিরোধিতা করছেন, ঠিক আছে। তিনি বলছেন কি যে এটা বিপুল অঙ্কের টাকা, রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, ঠিক আছে। আমি কোট অ্যান্ড কোট করে বলছি বিষয়গুলো। সুতরাং রাজ্যের আইনজীবী বললেন যে এটা একটা প্রচুর পরিমাণ টাকা, হিউজ পরিমাণ টাকা, রাজ্য এত টাকা একবারে দিতে পারবে না। তো সেই কারণেই সমস্ত কিছু শোনার পরে শীর্ষ আদালত কি রায় দিয়েছিলেন, বিচারপতি যেরকম সঞ্জয় কোরাল রায় দিয়েছিলেন 25% তাহলে বকেয়া ডিএ দিতে হবে, 25% বকেয়া ডিএ দিতে হবে, সেটাই এখনো চলছে। ওকে, এরপর কি দেখুন, কেন্দ্রীয় সরকার কর্মচারীরা বা কেন্দ্রীয় সরকারের যে কর্মচারীরা তারা ডিএ পান কত, 55% হারে, ঠিক আছে, মানে 55% হারে। গত বিধানসভার বাজেটে 4% বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারের কর্মচারীরা, তাহলে এখন যে ডিএ পায় সেটা হচ্ছে 18% হারে। অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের যে কর্মচারীদের মধ্যে এখনো পর্যন্ত ডিএর ফারাক 37%। এই হলো মোট কথা যে ডিএ নিয়ে কি হচ্ছিল। তবে এখন বিষয় হচ্ছে 4 আগস্ট পরবর্তী শুনানি আছে, সেই শুনানিতে কি বলা হচ্ছে দেখা যাক, আশা করা যায় ভালো কিছুই হবে। তাহলে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি আছে 4 আগস্ট, দেখা যাক বিষয়টা কোন দিকে যাচ্ছে। তবে আরেকটা বিষয় বলে রাখি, যেরকম 6 পে কমিশন রাজ্য সরকার তার যে ওয়েবসাইট সেখানে আপলোড করে দিয়েছে, তবে এই প্রসঙ্গটি এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা এখনো অফিসিয়ালি কোনো রকম ভাবে গ্র্যান্টেড নয়। যাই হোক, সেটা পরবর্তী বিষয়, আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আপাতত এইটুকু যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছে এবং তারপরে রাজ্য সরকারের চিফ সেক্রেটারিদের কাছে কন্টেম্প নোটিশ পাঠানো হয়েছে, এরপর কি হয় আমরা দেখতে পাবো। 4 আগস্ট কি হচ্ছে সেই আপডেটও আমি দেব আপনাদের। আর অবশ্যই এই বকেয়া ডিএ বিষয় নিয়ে যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখবেন অথবা আমাকে ফোন করে জানাবেন। এরপরে যা যা আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তাহলে সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।